সংগ্রাম পাঁচই জুন ২৪ সালে যখন ১৮ সালে পরিবর্তন বাতিল করা হয়, আমরা সকলেই যে যার মতো করে সেটার প্রতিবাদ জানাই। প্রথম দিকে দেখলাম যে না, মোটামুটি ৫০-৬০ জন লোক এসেছে। তা আমরা তৎক্ষণাৎ একটা মাইকের ব্যবস্থা তাও করতে পারিনি, টাকার সংকট ছিল। তো আমরা একটা হ্যান্ড মাইক নিয়ে আসলাম ১০০ টাকা দিয়ে। হঠাৎ করে দেখলাম যে পুলিশ চলে এসেছে ক্যাম্পাসে। পুলিশ আসার পরে দেখলাম যে চারপাশে তাকিয়ে দেখি যে লোকজন নেই। আমি যখন ভার্সিটি অ্যাডমিশন দিচ্ছিলাম তখন আমার চান্সটা মূলত কোটার জন্যই হয়নি। আমারই এক ফ্রেন্ড, সে ৪০ মার্ক পেয়ে চান্স পেয়েছে, সেখানে আমার ৬২ মার্ক থাকা পর্যন্ত আমি চান্স পাইনি। তো সেই ক্ষোভের জন্যই আমি মূলত কোটার জন্য নেমেছিলাম। আমরা একটা গ্রুপ খুলি, যেখানে বরিশালের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রতিনিধিরা আছে, মেয়ে প্রতিনিধি শিক্ষার্থী, তাদের সাথে আমার যোগাযোগ হয়। আমার ফেসবুকে বিভিন্ন হুমকি আসতেছিল যে হলো কি, আপনি মেয়ে হয়ে আন্দোলনে কেন যাচ্ছেন, আবার আপনি যাচ্ছেন ঠিক আছে, অন্য দুটো মেয়েকে কেন নিয়ে যাচ্ছেন। তো যখন দেখলাম যে আমার ছোট ভাই গুলি খেয়েছে এবং হলো গিয়ে যে আমার যে আরও ভাই বোনরা রয়েছে প্রত্যেকে মাঠে রয়েছে, সেখানে আমাকেও যেতে হবে। আমি যদি ঘরে বসে থাকি তাহলে অন্য যে মেয়েগুলি আছে বা অন্য যে ছেলেগুলো আছে ওরাও তো ঘরে বসে থাকবে, তাহলে ওরা তো বের হবে না। আমি যদি সাহস করে বের হই, আমাকে দেখে হয়তো আরও ২ জন বের হবে। ৮ তারিখ বিকালে আমার সাথে যে বর্তমান যে উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ সজীব, তার সাথে আমার যোগাযোগ হয়। তো আমাকে তিনি বললেন যে তোমরা যেহেতু ৯ তারিখ প্রোগ্রাম করতেছো আগামীকাল, ঘটনাটা তার ৮ই জুন ২৪ সালের, ৩০ জুন পর্যন্ত একটা আলটিমেটাম দিয়ে দেওয়া। ২৪ সালের বন্ধ ছিল ওই সময়টা। তো আমরা সেটাই করলাম ৯ জুন। ৬ জুলাই ৭ জুলাই থেকে আমরা নতুল্লাবাদ মুভ করলাম। পুরো বরিশালে ধাপ বাই ধাপ, এরপরে ৮ জুলাই ৯ জুলাই ১০ জুলাই ধাপ বাই ধাপ আমাদের প্রোগ্রাম চলতেছিল। ১৬ জুলাই আমরা যখন মুভ করব, পরীক্ষা একদম আমরা বয়কট করেই নতুল্লাবাদে মুভ করব। এমন সময়ে ছাত্রলীগের যে গুন্ডাপান্ডারা ছিল কলেজের, তারা এসে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে হামলা শুরু করলো। এবং সেই হামলা শুধু শিক্ষার্থী না, টিচারদের গায়েও হামলা করা শুরু করলো। এই যে নতুল্লাবাদ যে আন্দোলনটা আমরা বিস্তার করলাম, এখানে প্রত্যেকটা বরিশালের যত ক্যাম্পাসগুলো রয়েছে সেই ক্যাম্পাসগুলোর সাথে যোগাযোগ করলাম। পলিটেকনিক থেকে শুরু করে সরকারি কলেজ, হাতেমালি কলেজ এবং অন্যান্য যে টেক্সটাইল কলেজ টোটাল এবং মাদ্রাসাগুলো আছে, সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। এখানে আন্দোলনের ২টা পার্ট ছিল। বরিশাল বিশ্ববিদ্যালয় আলাদা তাদের ক্যাম্পাসের সামনে করেছে, আর আমরা বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে ২টা স্পটে, একটা ছিল নতুল্লাবাদ আর একটা ছিল আমাদের ওই যে চৌমাথা। 18 জুলাই আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ অবরোধ করে যে আমাদেরকে আর রাস্তায় বের হতে দেবে না, এবং তারা আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাড়ার জন্য বারবার হুমকি দামকি দিচ্ছিল। এক পর্যায়ে তারা আমাদের উপর, আমরা যখন রাস্তায় নামার চেষ্টা করতেছিলাম, তখন আমাদের উপর তারা র্যাব, বিজিবি, পুলিশ একসাথে মিলে আমাদের উপর গুলি চালাচ্ছিল। যে স্লোগানটা আসলে সবাইকে অনেক বেশি একত্রিত করেছিল যে আমি আসলে রাজাকার নই, আমি আমার চেয়েছিলাম অধিকার, আমাকে বানাই দেওয়া হয়েছে রাজাকার। আমাদের যখন বিশ্ববিদ্যালয়ে হলগুলো থেকে আমাদেরকে ছাড়ার জন্য বাধ্য করা হচ্ছিল, তখন কিন্তু ৮ জন নারী শিক্ষার্থী কিন্তু হলে ছিলেন একদম সেই দিন পর্যন্ত। আমরাই সর্বপ্রথম বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যারা আমাদের রক্ত দিয়ে হলো বিশ্ববিদ্যালয়কে ছাড়ি নাই। 18 জুলাই আমি এই নতুল্লাবাদে মাটি ছুঁয়ে কসম করছিলাম, শপথ করছিলাম যে এই আন্দোলন যতদিনে শপথ না হয় ততদিনে এই রাজপথ থেকে আমি যাব না। বরিশালের যে ডাকাত আমরা বলতে পারি বা খুনি বলতে পারি, সাদেক আবদুল্লাহ, তাদের নেতৃত্বে বিশাল বাহিনী, তারা একদম এরকম রামদা এবং যে পিস্তল টিস্তল নিয়ে নেমেছে ৪-৫০০ মোটরসাইকেল বহর। এই ৪-৫০০ মোটরসাইকেল বহরের সামনে তো আসলে শিক্ষার্থীদের থাকা একদম সো টাফ হয়ে যাচ্ছে। আবার আমরা জুলাইয়ের শেষ দিকে মাঠে নামা শুরু করলাম। ৩১ জুলাই যখন মার্চ ফর জাস্টিস ছিল, তখন একদম আপনার আমাদের যে ছাত্রীরা ছিল
তারা টাউন হলের সামনে দাঁড়ালো, টাউন হলের সামনে ওদেরকে এমনভাবে মানে পিটাইলো, একটা মেয়ে তার সাথে কিভাবে ব্যবহার করবে এটা তাদের মধ্যে ছিল না। আমাদের ক্যাম্পাসে একটা আছে অর্পিতা বনি, ওর হাতটা ভেঙে যায় এক কনস্টেবলের লাঠির বাড়িতে। তারপরে আমাদের চৌমাথায় একটা বিল্ডিংয়ের মধ্যে আমার কিছু সহযোদ্ধা বোনরা আটকা পড়েছিল, প্রায় 10-12 জনের মতো। ওদেরকে ছাড়িয়ে আনার জন্য যে পরিমাণ রিস্ক নিতে হয়েছে আসলে এটা ধারণার বাইরে ছিল। যেহেতু আমরা মেয়ে মানুষ, আমাদের বিভিন্ন হুমকি, তারপরে সামাজিক অ্যাসল্টের একটা ব্যাপার থাকে, সেই জায়গা থেকে যে সিচুয়েশনগুলো আমাদের যে বোনেরা ছিল তাদের স্পষ্টকাতর জায়গায় আঘাত করে তারা দ্বিধাবোধ করেনি। যদি আমি নাম বলি, সে ছিল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি তানবির আহমেদ, আর ছিল কোতোয়ালি থানার এসআই আরাফাত। দেন আমাদের 1 তারিখ 2 তারিখ থেকে তো আবার সেই 3 তারিখ থেকে তো আবার আমাদের এক দফার ঘোষণা চলে আসলো, জীবন যুদ্ধে হারবো না। আমি মোস্তাফিজ যে শহীদ হয়ে যাই, আমার পরবর্তী সাব্বির আছে, শাহাবুদ্দিন আছে, হাসান রাজু আছে, মহসিন আছে, শাহেদ আছে, যদি এক একজন গুম হয়ে যায় বা এক একজন শাহাদ বরণ করে, পরবর্তী একজন সে নেতা হয়ে সে নেতৃত্ব দিবে। 19 জুলাই রাত 1টার সময় প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, আপনারা জানেন যে রাত 12টার সময় কারফিউ জারি করা হয়, তখনও আমরা হল ছাড়ি নাই। রাত 1টার সময় আমাদেরকে হল প্রশাসন জোর করে সেই বৃষ্টির মধ্যে আমাদেরকে হল থেকে বের করে দেয়। যেদিন ছাত্রলীগ আক্রমণ করে 29 জুলাই, আমরা গ্রাউন্ড ফ্লোরে মিটিং করছিলাম। এই যে ঝাউ গাছগুলো দেখা যাচ্ছে, এই ঝাউ গাছগুলো লাঠি ভেঙে এবং যে যেটা পাচ্ছে সেটা দিয়েই আসলে আক্রমণ শুরু করে, এবং নারী পুরুষ কোনো বিবেচনা বোধ নেই, মানে সবাইকেই ওখানে মারপিট করা হয়। এবং আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল, যদি আসলে কোনো আক্রমণ হয় তাহলে আমরা নারীরা সামনে গিয়ে দাঁড়াবো, আমাদের ভাইদেরকে আমরাই প্রতিরোধ করব। আগে আমাদেরকে মারতে হবে, তারপরে আমাদের ভাইদেরকে মারতে হবে। সেই 29 তারিখের পরে আমরা দেখলাম যে আসলে ক্যাম্পাসে আমরা আন্দোলন করে আর পারতেছি না। এরপরে আমরা কি করলাম, যে শিক্ষকদের সাথে কোলাবোরেশন করে আমরা চাইলাম যে শিক্ষক ছাত্র একটা সংহতি সভার আয়োজন করা যায় কিনা। এর প্রেক্ষিতে আমরা 1 তারিখে আমরা একটা শিক্ষক ছাত্র সংহতি সভার আয়োজন করি। কিন্তু 1 তারিখে আমরা যখনই এখানে আন্দোলন করার উদ্দেশ্যে যখন এখানে আসার সাথে সাথে দেখা যায় যে আসে, আমরা যারা এইটা অ্যারেঞ্জ করতেছিলাম, যারা সমন্বয়ক যারা ছিল আর কি, তাদের 12 জনকে এখান থেকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে যায়। তো তখন প্রচণ্ড রকম ভয় কাজ করতেছিল যে আসলে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে, আমরা কি আসলে থানাতেই যাব নাকি আমাদের অন্য কোনো টর্চার সেল বা অন্য কোথাও নিয়ে যাওয়া হবে কিনা। ওই প্রতি মুহূর্ত আসলে ফিল করছি যে আমি আসলে এই আন্দোলনটাকে অন করি, আমার জীবনের ঝুঁকি থাকলেও এই আন্দোলনে আমি জিততে চাই। 1 তারিখের পরে যখন দেখলাম যে আসলে আমাদের ক্যাম্পাস এলাকায় আমাদের আন্দোলন আর করা সম্ভব হচ্ছে না, তখন আমরা বরিশালের যত প্রতিষ্ঠান আছে সকলের সাথে একটা সমন্বয় করে আমরা নথুল্লাবাদ যে স্থানটা আছে ওই স্থানে আন্দোলন করার একটা ব্যবস্থা করি, এবং 3, 4, 5 এই 3 দিন আমরা সম্পূর্ণভাবে নথুল্লাবাদে সকলের সম্মিলিতভাবে আন্দোলন করি। এবং আমাদের সাথে শুধু আমরা ছাত্র না, আমাদের কৃষক জনতা, শ্রমিক সহ সকলে আমাদের সাথে একতা প্রকাশ করে। আমাদের শিক্ষার্থীদের কৌশলের কাছে আসলে পুলিশ হার মেনেছে, তাদেরকে বাইরে দিয়ে তালা মেরে আটকে রাখে। এখন বলে যে যদি আপনারা আত্মসমর্পণ না করেন তাহলে এটা পুরো জ্বালাই দিব আমরা, মানে এটা আমাদের স্ট্র্যাটেজি ছিল। তার কিছুক্ষণ পরেই দেখা যায় যে যৌথ বাহিনী, 4 বাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি আর এপিবিএন, যৌথ বাহিনী 4 বাহিনী আমাদের এখানে আত্মসমর্পণ করে। এবং আমরা প্রচণ্ড প্রাউডের সাথে বলতে চাই, সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়। 5 তারিখের ওই পরিবর্তনটা না আসলে 6 তারিখ হয়তো বা আমরা আর মাঠে থাকতাম না। বরিশালের মাটিতে পা রাখার মতো আমাদের অবস্থান ছিল না। আমাকে হাতিম আলী কলেজের সামনে বসে আর কি গুলি করার পর প্রথমে আমার এইখান দিয়ে লাগে দাঁত পড়ে যায়, একটা দাঁত নাই, আমার একটা দাঁত পড়ে গেছে। তারপর গলাটা যখন লাগে আমার শ্বাস বন্ধ হয়ে যায়, আমি তখন পড়ে যাই, পায়ে একটা লাগে আর বুকে 3টা লাগে। আমাকে মানুষজন নিয়ে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে যাওয়ার পর আমি চিকিৎসা পাইনি, কারণ চিকিৎসা মানে ছাত্রলীগ ছিল ওইখানে, ছাত্রলীগ নিচে দাও নিয়ে দাঁড়িয়েছে, আমার চিকিৎসা করতে দেয় না। আমার সামনে আরেকজন মারা গেছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে, রাব্বি নাম, আর এইখান দিয়ে গুলি ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেছে আমার হাতের উপরে। 17 জুলাই আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আন্দোলনরত যারা শিক্ষার্থী ছিলাম, তারা এই স্মৃতিস্তম্ভটা তৈরি করি, বাংলাদেশের সর্বপ্রথম জুলাই স্মৃতিস্তম্ভ। আমি প্রথমে মূলত স্কাউটসের 3টা ভাইকে নিয়ে বরগুনার একটা ফেসবুক গ্রুপ খুলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরগুনা জেলা নামে। আমাদের ওই গ্রুপ দেখে অন্য যারা
শুরু করতে চেয়েছিল বা বরগুনাতে আন্দোলন করতে চেয়েছিল, তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং তাদের সাথে পরামর্শ করে আমরা মূলত প্রথম ডেটটা ফিক্সড করি আন্দোলনের। যেহেতু এটা দ্বিতীয় গোপালগঞ্জ নামে পরিচিত একটা জেলা, সেই সুবাদে আমাদের অনেক কাঠখড় পোহাতে হয়েছে। 13 তারিখ থেকে যখন আমরা আন্দোলনটা শুরু করতে চাচ্ছিলাম, তখন আমরা যখন এটার প্রোগ্রেস আগাচ্ছিলাম, তখনই হচ্ছে গিয়ে থানায় আমাদেরকে দুজনকে ডেকে নেওয়া হয়। মানে এইটার একটা মোটামুটি তারা একটা ইনফরমেশন পায় যে আর কি মূলত আমরা বরগুনাতে আন্দোলন করতে চাচ্ছি। বিভিন্নভাবে আমাদেরকে মানে আর কি বোঝানো হয় যে আসলে আমরা যাতে বরগুনা একটা ছোট জেলা, যে সে 64 নম্বর জেলা, এই জেলাতে মূলত আন্দোলনের কোনো মানে আর কি ফলস্বরূপ কিছু হবে না। যেদিন আবু সাইদ মারা যায় ওই দিন আমাদের একটা কর্মসূচি ছিল এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা প্রোগ্রামে অংশগ্রহণ করছিলাম। মাঝখানে আমরা শুনতে পাই যে আবু সাইদ আজকের হত্যা হয়েছে। 16 তারিখে যখন আবু সাইদ মারা যায়, তখন থেকে আমাদের এই আন্দোলনের গতিপথ সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায় এবং সেখান থেকে আমাদের আন্দোলনটা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। 17 তারিখে কর্মসূচি ঘোষণা করা হয়। সেই কর্মসূচিতে আমরা ছিলাম, পাশাপাশি তখন আমাদের সাথে যুক্ত হতে থাকে অন্য ইনস্টিটিউটগুলো, যেমন বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট। ওদের সাথে আমাদের যে একটা স্লোগান ছিল, আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ, আমরা দ্বিগুণ হতে শুরু করি। আমি যখন এসেছি আন্দোলনে তখন দেখি যে কেউ আসেনি আর কি বরগুনা প্রেস ক্লাবের সামনে। তো আমি এসে দাঁড়াইছি, পরে দেখি যে 2-3 জন পুলিশ আর কি দাঁড়ানো। তো ওনরা বলে যে তুমি কি আন্দোলনে আসছো? আমি বলি হ্যাঁ আন্দোলনে আসছি। বলে মাইয়ার খাউস কত? আমি একাই ছিলাম মেয়ে। আমি প্রথম দিন যেদিন আন্দোলনে যোগ দিই ওই দিন হলো গিয়ে আমাদের ওই দিন 16 তারিখ ছিল, আমাদের গণগ্রন্থাগারের সামনে থেকে আন্দোলনটা শুরু হয়েছে। তো সেই আন্দোলনে তাদের সাথে আমি যোগ দিই। একজন পুলিশ, হয়তোবা উনি ডিবি পুলিশ, উনি হচ্ছে আমাদেরকে গিয়ে বলতেছে যে তোরা কিসে পড়ো? হ্যাঁ, আমরা বলতেছি যে এই দ্বাদশ শ্রেণীতে পড়ি। আমার উঠেই আমি বলছি তো, আমার উঠেই বলতেছে যে তোর বাবা করে কি? আমি বলি যে আমার বাবা গাড়ি চালায়। আর বলে খয়রাতির বাচ্চা, তোরা তো জীবনেও ওইটা আমি পড়ে লেখা যাইতে পারবি না। তো আমাদেরকে মানে রাস্তায় বসে আমরা আমাদের উপর এমনভাবে পড়ছে, হুমড়ি খেয়ে সব কিছু, পুলিশ প্লাস আরও যারা ছাত্রলীগের যারা ছিল ওরা আমাদের পুরো রাস্তার সাথে মিশে ফেলাইবে এমন একটা অবস্থা আমাদের করছে যে আমরা যে মেয়েদের উপর যে এরকমভাবে আক্রমণ করা যায় না, বা একটা মেয়ের যে একটা মর্যাদা আছে সেইটা আমরা আসলে পাই না। ঠিক 4 তারিখে যখন আমরা এক দফা আন্দোলনটা বরগুনাতে করতে যাচ্ছিলাম, আমাদের ভিতর কিছু লোকজন ছাত্রলীগের আগের ক্যাডার হিসেবে কাজ করতো, তারা আমাদের ভিতরে ঢুকে তারা হচ্ছে গিয়ে ইনফরমেশন লিকেজ করতো, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢুকে আমাদেরকে এই প্রোগ্রামটা করতে দেয়নি। তখন আমাদের একটা স্লোগান সবচেয়ে বেশি আমরা দিতাম যে ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে। আর আবু সাইদ মারার পর একটা স্লোগান আমরা দিয়েছিলাম, সেই স্লোগানটা হলো, স্যার একটা মানুষ মারতে কয়টা বুলেট লাগে, আমার বুকটা চওড়া আছে, মারেন না 6টা। 16 জুলাই 2024 সালে সর্বপ্রথম পটুয়াখালীর স্টেডিয়ামের পাশে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। আমরা পটুয়াখালী স্টেডিয়াম রোডে হচ্ছে গিয়ে আন্দোলনের সূত্রপাত ঘটাতে চাই। সেখানে আমার বড় বোন সহ 5 জন মেয়ে থাকি। আমরা প্রথম স্লোগানটি দিই, স্লোগানটি দেওয়ার পরই হচ্ছে গিয়ে ছাত্রলীগের একজন আমার হাত ধরে এসে টান দিয়ে বলে যে ইজ্জত থাকবে না বা রাস্তায় ফেলায় রেপ করবে, এরকম হচ্ছে গিয়ে আমাদেরকে বলে। যারা আন্দোলন করছে তাদের প্রত্যেক বাড়ি ছাত্রলীগের যারা ছিল বা স্থানীয় আওয়ামী লীগ যারা ছিল তারা খোঁজখবর নেয়, তাদের উপর ফ্যামিলির উপর প্রচুর চাপ প্রয়োগ করে। আমরা মিলে কয়েকজন গ্রুপিং করে পটুয়াখালী জায়গায় দেয়াল লিখনি করি যে রেড জুলাই, তারপর আরও যা আছে। আমার বাবাকে আটকায় আমাদের পৌরসভার মোড়ে, সেখানে আটকিয়ে বলে যে আপনার মেয়ে গুম হয়ে গেলে বা আপনার মেয়ের যদি খারাপ কিছু হয়ে যায় আপনি কি করবেন? তখন বাবা ভয় পেয়ে এসে আমাকে বলে যে তুমি আর নাইমো না। যখন কোটা সংস্কার আন্দোলনের প্রথম ধাপ চলছিল তখন আমি ঢাকাতে অবস্থান করছিলাম। ঢাকাতে আমার বোনের বাসা মোহাম্মদপুর বসিলাতে। তো আমি সেখান থেকে সিদ্ধান্ত নেই যে আন্দোলনে কীভাবে অংশগ্রহণ করা যায়। 26 বা 27 জুলাইয়ের দিকে পটুয়াখালীতে আসার পরে আমার এখানে আমি তোফাজ্জলের সাথে যোগাযোগ করি, আরও অনেকেই আছে তাদের সাথে যোগাযোগ করি যে কিভাবে আন্দোলনের সাথে জয়েন করা যায়। পরে আমরা চিন্তা করলাম যে 3 তারিখে আমরা আন্দোলনটা পটুয়াখালী ঝাউবনে শুরু করব। আমরা শুধু পটুয়াখালী এই সদরের ভিতর আমরা সীমাবদ্ধ থাকলাম না। আমি যে ইনস্টিটিউশনে পড়ালেখা করছি সেটা তো ক্যান্টনমেন্টের ভিতরে, কিন্তু আমরা পটুয়াখালীর বাস থেকে স্কুল ড্রেসে গেলে মানুষ চিনবে, ছাত্রলীগ চিনবে, বাধা দিবে। আমি বুরকা পরে হচ্ছে গিয়ে বাসে উঠি। আমরা 20 মিনিট বাস জার্নি করে ক্যান্টনমেন্টের সামনে যাই। তখন ক্যান্টনমেন্টের নাম ছিল শেখ হাসিনা ক্যান্টনমেন্ট। শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সামনে গিয়েই বললি দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ।
16 জুলাই 2024 সালে আমরা হচ্ছে গিয়ে আমাদের পিরোজপুরে আন্দোলনের যাত্রাটা শুরু হয়। তারপরে আমরা হচ্ছে 18 তারিখে, ওই দিন আমাদের আরও একটু বড় কর্মসূচি ছিল যে আমরা হচ্ছে আরও লোকজন গ্যাদার করার চেষ্টা করছি। আমরা বিকাল 3টায় সি অফিস মোড়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা ছিলাম আমরা 40 থেকে 50 জন একত্রিত হই এবং সিও অফিস মোড় থেকে আমাদের দামোদর ব্রিজ পর্যন্ত একটি কর্মসূচি হয়। আমার আন্দোলনে যাওয়ার সবথেকে বড় সাপোর্টটাই ছিল আমার আব্বু এবং আমার বোন। পিরোজপুরে আন্দোলনের হচ্ছে মেয়েরা হচ্ছে সর্বসারির সামনে ছিল এবং হচ্ছে এই আন্দোলনের শুরুটাই করছে মেয়ে, এবং আমি, জান্নাত রোশনি আপু এবং হচ্ছে আসমা আক্তার মিতু, সাইয়েদা সুলতানা কাকন, তামান্না হোসেন বর্ষা, এদের নেতৃত্বে আন্দোলন পরিচালিত হয়েছে। আবু সাইদের ভিডিওটা যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি তখন আসলে আর মানুষের যে ধৈর্যের বাদ যে জিনিসটা থাকে ওইটার আমাদের মধ্যে থাকে না। ওই জিনিসটা তখন আমাদের মনে আসলে খুব ব্যথিত করে আমাদেরকে। তখন যারা আওয়ামী লীগের প্রতি যাদের ভালোবাসা ছিল তারাও আমাদের সাথে আন্দোলনে যোগদান করে। অনেকে আছে যারা হচ্ছে গিয়ে কোঠা আন্দোলনের পক্ষে ছিল। আমাদের তো নেট বন্ধ, সব কিছুই বন্ধ, কেউ কোনো যোগাযোগ করতে পারি নাই। যা কথা বলছি ফোনে কথা বলছি। এরপরে হচ্ছে যে 31শে জুলাই ওই দিন আমরা আবার আন্দোলন করি এবং হচ্ছে যে পুলিশ সব থেকে বড় যে বাধাটা সৃষ্টি করছে যে আমাদের হচ্ছে যে এই সদরের ভিতরে ঢুকতে দেয় না। 3 তারিখ এক দফার ঘোষণা আসে, আমরা 3 তারিখ আন্দোলন করি না। এইদিকে হচ্ছে 4 তারিখে আপনার রাতে হচ্ছে আওয়ামী লীগের যত এখানে আওয়ামী লীগের ভিতর দলীয়করণ ছিল তারা সবাই একত্রে হচ্ছে এবং হচ্ছে সবাইকে মারার একটা মানে প্রস্তুতি নিয়েছে, এটা আমরা জানতে পারছি। এবং হচ্ছে যে 4 তারিখ যদি কেউ নামে এক দফার দাবিতে তাহলে হচ্ছে ওদেরকে সবাইকে মারবে। আমি সেদিনের কথা আমার এক জুনিয়র বলছিল যে ভাই আমরা রাস্তা মার খাবো, আপনি চাই যে দেখবেন। আমার বাসা যেহেতু শহরে, ছাত্রলীগের ওরা চারোদিকে ছিল, আমি বের হইতে পারি নাই। স্বর্ণকারপট্টি ওখানে ছাত্রলীগ ওরা ঘাপটি মেরেছিল এবং আন্দোলনের সময় ওদের কিছু বাইক ভাঙা হয়েছিল, তো ওটার রেশও তাদের আছে। এবং আমাকে পৌঁছা মাত্রই তারা দাঁড়ান্দা চাইনিজ স্কুল থেকে কোপানো শুরু করে। 4 তারিখে আমাদের চূড়ান্ত বিজয় পিরোজপুরে। 4 তারিখে আমরা যখন যাচ্ছিলাম তখন হচ্ছে শেষ মুহূর্তে আমার উপরে হামলা করে, আমার উপরে তারা আমার কোপানো হয় আমাকে এবং সারা শরীরে আমাকে নীলা জখম করা হয়। আর মাথায় কোপ দেওয়া হয় যেখানে 5টা সেলাই আছে এবং পায়ে কোপ দেওয়া হয় যেখানে 2টা সেলাই হয়। পিরোজপুর ছোট একটা জেলা, সবাইকে চিনে, যার কারণে আমাদের আরও অসুবিধা হয়েছে যে আমাদের সবাই দেখতে পেরেছে যে আমরা এখানে আছি। ইভেন আমার বাসায় হচ্ছে রাতে ছাত্রলীগের পেটো বাহিনী যায় এবং আমাদের সহযোদ্ধা অন্যদের বাড়িতেও যায়। আমাদের লিস্ট পর্যন্ত করেছিল যে আমাদেরকে মেরে ফেলা হবে। জাতিসংঘের যদি সংজ্ঞা দেখি তাহলে হচ্ছে আপনার 5 জনের বেশি যখন মার্ডার করা হয় ওটা হচ্ছে আপনার গণহত্যা। কিন্তু শেখ হাসিনার রেজিমের মার্ডারের সংখ্যা যদি গুনতে বসি তাহলে হয়তো আমার পেজ শেষ হয়ে যাবে। কোটা আন্দোলন থেকেই আমাদের আন্দোলনের যাত্রা শুরু। 15ই জুলাই 2024 সাল, তখন ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম এবং শেখ ইনান সে ঘোষণা দিল যে ছাত্রলীগে এই আন্দোলন হ্যান্ডেল করার জন্য যথেষ্ট। তো সেই দিন বিকাল 3টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ হামলা শুরু করে। সেই হামলা আসলে দেখার মতো ছিল না, বর্বর হামলা ছিল। আমরা সেই আন্দোলনে বরিশাল গিয়ে যোগ হব সবার সিদ্ধান্ত অনুযায়ী। তো ওখানে আমাদের একটা ছোটো ভাই ছিল, সে ছোটো ভাই বলল যে না ভাই ঝালকাঠিতে কি করা যায় সেটা দেখো। তারপরে সিদ্ধান্ত হলো সবার সম্মতিতে যে সকাল 10টার সময় আমরা ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে 16ই জুলাই সকাল 10:30টায় উপস্থিত হব এবং সেখান থেকে আন্দোলন শুরু করব। মূলত ঝালকাঠি আন্দোলনের যে প্রিপারেশনটা ওইটা কিন্তু আমরা নেই একেবারে ভোর রাত থেকে। মানে আমরা 12টার সময় প্ল্যান করি যে আমরা একটা আন্দোলন কালকে করব। এরপরে আমরা সারা রাত ধরে প্ল্যান করলাম, গ্রুপ খুললাম, অনেকগুলো গ্রুপে ছাত্রলীগ ইনক্লুড হলো, আমাদের অনেক মেম্বাররা ইনক্লুড হলো। তারপরে আমরা ওই রাতের মধ্যে প্ল্যান করে আমরা আর কি পরবর্তী দিনে আমরা আমাদের আন্দোলন শুরু করেছি। প্রথম যেদিন 16 তারিখ আন্দোলন হয়েছে তারপরে 2টা মামলা হয়েছে আমাদের নামে। যারা আমরা আন্দোলনে ওই সময় নেমেছি তারা প্রত্যেকেই হচ্ছে যথেষ্ট পোলাইট এবং ভদ্র ফ্যামিলির ছেলে এবং সবাই এতই ভদ্র যে ওরকমের আন্দোলনের না। এর পরবর্তীতে 30 তারিখ আমাদের আবার সারা বাংলাদেশে তখন গ্রাফিতি চলমান। তো আমাদের 30 তারিখ আবার আমরা প্ল্যান করলাম যে আমরা গ্রাফিতি করব। আমি যেহেতু আসলে সনাতন ধর্ম থেকে বিলং করি, তো এই ধরনের অনেক কথা আমাকে শুনতে হচ্ছে যে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড হওয়া উচিত আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড, তুমি কেন এইসবের সাথে যুক্ত থাকবে, একটা মেয়ে হয়ে কেন তুমি এই ধরনের জিনিসের সাথে ইনক্লুড হয়েছো। তো ওই দিন 4টা ছেলে ছিল আর 30টা মেয়ে বলছে গ্রাফিতি না করে এখান থেকে যাবো না। রাজাপুরে 3 তারিখে অনেক বড় পরিসরে একটা আন্দোলন হলো, সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটলো। তো আমাদের উপজেলা হচ্ছে রাজাপুর, কিন্তু আমরা জেলায় আমরা আন্দোলন নামাইতে পারতেছি না। এই থেকে আমরা অনুপ্রাণিত হইলাম। তারপর আমাদের কাঠালিয়াতেও হইলো, কাঠালিয়াতে ভালো বড় সড়ো একটা আন্দোলন হলো। 9 সিটির ছেলে পেলে সব আমাদের ঝালকাঠিতে আসলো, আর বরিশাল বিএম কলেজ এবং
বরিশাল ভার্সিটিতে যেয়ে তারা অ্যাটেন্ড করলো। যেহেতু ঝালকাঠি একটা ছোট শহর, আর এখানে বাংলাদেশের যে বড় নেতা, আওয়ামী লীগের যে নেতা বলে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু, এবং ঝালকাঠির যে ওই ছাত্রলীগের যে সহসভাপতি সাধারণ সম্পাদক শেখ ইনান, তার বাড়িও ঝালকাঠিতে। তো শেখের হাটে আমরা, যার কারণে আমাদের উপরে একটা আলাদা লেভেলের চাপ ছিল। আমাদের কেন্দ্র থেকে নাহিদ ভাই এবং আসিফ ভাই যে ঘোষণা করলো, একজন এক দফার আর একজন পরশু নয় আগামীকালে ঢাকা আসুন। প্রথমে আমরা 300 জন, আমরা একদম শিওর 300 জন আমরা নামবই। এরকমের নামা হয়েছে যে আমরা ওখানে এরকম বলছিলাম যে আমরা 299 জন যদি মারা যাই, একজন যদি বেঁচে থাকি, একজন থাকবো। 3 তারিখ আমরা একটা মিটিং করি ঝালকাঠি পৌর মিনি পার্কে বসে। মিটিং বলতে 4-5 জন মিলে জাস্ট একটু কথা বলে যে কালকে কীরকম কী করা যায়, কারণ মেসেঞ্জার গ্রুপে আমরা যাই আলোচনা করছি ওইটা আসলে পাবলিক হয়ে যাইতেছিল এবং আমাদের প্ল্যানগুলো আসলে ফাঁস হয়ে যেত। তখন একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়। অনেক মেয়েরা যারা চাইছে আমরা মাঠ পর্যায়ে নেমে আন্দোলন করব, কিন্তু তারা পারে নাই। সেক্ষেত্রে অনেক মেয়েরা তারা বাসায় বসে পানি, কেসে কেসে পানি একজনের কাছে দিয়েছে যে এগুলো নিয়ে ওদের মাঝে দিয়ে দাও। 50টা 100টা প্লাকার্ড আমি আমার অনেক ফ্রেন্ডদের কাছ থেকে লেখাই আনছি, নিজে এসে সার্ভ করছি, যেহেতু ওরা নামতে পারতেছে না। তো একটা পর্যায়ে আমরা যখন 4 তারিখ নামি, তা আমরা শান্তিপূর্ণভাবেই করতেছিলাম। আমাদের মেইন ছিল যে আমরা ফায়ার সার্ভিসে যাব। তো ওদের ওই আমুর বাসাও ফায়ার সার্ভিসে। তো ওই একটা সময় ওরা সব ফায়ার সার্ভিসের সামনে ছাত্রলীগ, আমাদের এদিকে তার মধ্যে পুলিশের রাবার বুলেট ধরছে, টিয়াসের মারছে, এগুলো মারতেছে, আর ওদের হাতে বড় বড় রান্না ওইগুলো দিয়ে কুপায়। ওই সময় একটা জীবনের মানে এমন একটা মুভমেন্ট তৈরি হয়েছে যে ওইটা যে মানে মৃত্যুর আগ পর্যন্ত হয়তো বলতে পারবো না, মানে সব ছাত্রলীগ। তো আমরা 3টা ছেলে, আমি, আমার এক ফ্রেন্ড আর এইটুকু একটা বাচ্চা। 4 তারিখ রাত্রে তো আমরা কেউ বাসায় ঘুমাই নাই, আমরা থানার মাঠে ঘুমাইছি। এমনও আছে যে আমরা আমাদের যে লিচু বাগান, ওই লিচু বাগানের বালু দিয়ে বাঁধ দিয়েছে, বাঁধের ওখানেও বসে বসে কাটাই দিয়েছে। ঝালকাঠিতে পুলিশ কোনো হামলা করে নাই, সব হামলা করছে ছাত্রলীগ। 4 তারিখ রাত্রে তো আমরা পলাই রয়েছি। ওই দিন আমরা সাইকেলের যে বেয়ারিং আছে না, সাইকেলের বেয়ারিং, ওই বেয়ারিংগুলো কিনে ওর আগে বেয়ারিংগুলো কিনে আমরা একসাথে রাখছি। ওইটাই হচ্ছে গুলিবাসের সাথে ব্যবহার করবো এই জন্য। তো 5 তারিখে এগুলো হওয়ার পর তো আমরা দুপুরবেলা সেনাবাহিনী আমাদের সামনে আসলো। তারপর তারা বললো যে এরকম হাসিনা পালাই গেছে। আমরা জাস্ট ওইটা শুনে ওইখানে যারা ছিলাম, মানে শুধু জড়াইয়া ধরিয়া যে চোখের পানি পড়ছে, আমরা তো এমনিতে বৃষ্টিতে ভিজে ওইটা শুকিয়েই গেছে, চোখের পানি পড়ে আবার এগুলো ভিজে গেছে। 5 তারিখের পরবর্তীতে সময় এখন আমরা একটা শঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমরা জেলা পর্যায়ে একেবারে তৃণমূল পর্যায় থেকে জানি এই আওয়ামী লীগ যারা করতো, ছাত্রলীগ যারা করতো এবং যারা এই ফ্যাসিবাদের সাথে জড়িত, তাদের জানি একেবারে নির্মূল করে দেওয়া হয়। যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোঠা আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল বাংলাদেশের, ঢাকা ভার্সিটির শিক্ষার্থীরা আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছিলেন এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের মাধ্যমে বাধার শিকার হন, তখন তার যেই উত্তপ্ততা তা ভোলা পর্যন্ত ছড়ায়া যায়। বাসায় যখন বলি যে আম্মু আমি আন্দোলনে যাব, তখন আমার আম্মু আমাকে বলে তুই আমার একমাত্র মেয়ে, তুই কেন আন্দোলনে যাবি, কেন তুমি ছেলেদের সাথে আন্দোলন করবে, সেখানে তুমি এই ভোলার মতো একটা মফস্বল, ভোলা যেহেতু পরিসরে খুবই ছোট, মফস্বলের মতো একটা জায়গায় ভোলার আন্দোলনে আর কি হবে, ঢাকায় বড় বড় আন্দোলন হচ্ছে, ভোলার আন্দোলনে কোনো বড় ভূমিকা পালন করতে পারবে না, সুতরাং তুমি যাবে না। রাতে সারা রাত কান্না করেছে আম্মুর সামনে যে আম্মু আমাকে যেতেই হবে, আম্মুকে যেতেই হবে। ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরে আমরা মেয়েরাও একটি গ্রুপ খুলে যে আমরা ভাইদের সাথে যোগ দিব, কিন্তু প্রথম আমাদের মধ্যে কোনো মেয়ে আগাতে চায়নি। সবার একটি প্রাণের মায়া রয়েছে, ভয় রয়েছে এবং পরিবারের বাধা রয়েছে। তারপর প্রথম খুবই কম মেয়েরা আমরা যোগদান করি আমাদের ভাইদের সাথে, 10 জন 12 জন। আমার এই বোন আদিবা রহমানের কিন্তু অনেক সাহস। বাংলা স্কুলের মোড়ে একটা বিরিয়ানির দোকান আছে, এখনও সেটা আছে। সেখানে যখন আমাদের উপর ছাত্রলীগের হামলা হয়, তখন সবাই যখন বিচ্ছিন্ন হয়ে যায়, সে বিচ্ছিন্ন অবস্থায় ওকে সেই বিরিয়ানির দোকানে ফেলে লাঠিচার্জ করা হয়। সেখান থেকে একটি আঙ্কেল ওকে বাসায় নিয়ে যায়। শুধু তাই না, ওর যখন বাংলা স্কুলের সামনে থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, তখন ছাত্রলীগের নেতারা মোটরের পাইপ ওর পিঠে ছুঁড়ে মারে, যার ও এখনো ইনজিওর্ড। প্রেস ক্লাবের সামনে আমাদের যে ছাত্র ভাইরা মাত্র একত্রিত হয়েছে, আমাদের সাধারণ শিক্ষার্থীরা, আমাদের ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছোটো ছোটো ভাইয়েরা, সেখানে তাদেরকে ধাওয়া করে, তাদের উপর হামলা করে। কিন্তু এই ধাওয়া পাল্টা দেওয়ার ভিতরে আমাদের যে নারী নেত্রী ও আমাদের অগ্নিকন্যা, ভোলার আমাদের গর্ব, আমাদের এই নিয়ে কাম্মুন নারিনীকে তারা পিছু বা হটাতে পারেন নাই। এই নিয়ে এককভাবে এই 30-40 জন এই কুলাঙ্গারের বিরুদ্ধে এককভাবে প্রতিবাদ গড়ে তোলেন। যে একটা নারী নেত্রী যদি পারে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে, তাহলে আমরা কেন পারবো না? যখন আমাদের বিভিন্ন যে কারফিউর মাধ্যমে যে ঢাকাতে যেই গণ হত্যাটা চালু হয়েছিল, তখন এই আন্দোলনটা সারা ভোলাতে ছড়া যায়। আমরা যখন এই 2 তারিখের কর্মসূচি পালন করে বাসায় ফিরে যাই, তখন ছাত্রলীগ,
আমলিক সহ আমাদের এই যে ভোলার কুখ্যাত তোফাল আহমেদের যেই পালক পুত্র বিপ্লব, সে ভোলা চলে আসে আমাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য, এবং তারা পুরস্কার ঘোষণা করে যে যদি ছাত্রদেরকে কেউ আঘাত করতে পারে তাদেরকে অর্থনৈতিকভাবে পুরস্কৃত করা হবে। আমি বাবাকে বলি নাই, আমি আম্মুকে বলছি আম্মু তুমি বাবাকে বলবা না। আমার আম্মু আমাকে বের হইতে দিত না। আমার একটি ভাই আছে, আমার খুবই সাহসী ভাই আবিদ হাওলাদার, সে আমাকে বের করে যে আলবি তুই বের হ, তুই পারবি, তোর মধ্যে এই জোশ আসে। পরে আমি বের হই। সেই দিন আমাদের মধ্যে অনেক মেয়েদেরকে ছাত্রলীগের পাতি নেতারা রেপের হুমকি দেয়। 4 তারিখে আমি এবং আমার মা একসাথে আন্দোলন করতে এসেছিলাম। আমি 4ই আগস্ট যখন আন্দোলন করতে যাই, এত লোক দেখে আমি ভাবলাম যে এদের ভিতরে প্রেরণা আছে, এদের ভিতরে আগুন আছে, এদের ভিতরে হাসিনার প্রতি ক্ষোভ আছে, তাই তো তারা আন্দোলন করতে এসেছিল। 4 তারিখে আমাদের কল্পনার বাইরে আমাদের জনসমাগম তৈরি হয়, এবং আমরা যেটা আগে থেকেই জানতাম যে ছাত্রলীগ এবং এই আমলিক বাহিনী প্রায় 500 লোকের অস্ত্রশস্ত্র সহ একটা বাহিনী তৈরি করে রেখেছে, তারা আমাদের উপর হামলা করবেন। স্বৈরাচারের যে আমলের যে প্রতিবাদ, তাদের যে ক্ষোভ, এই ক্ষোভ প্রকাশের জন্য হোক প্রায় 30 থেকে 40 হাজার লোক রাস্তায় নেমে এসে ভোলার রাস্তায় তারা একটা গণ জমায়েত তৈরি করে, যা ভোলার ইতিহাসে বিরল। 4ই আগস্ট 1টার দিকে যখন থানার সামনে থেকে গুলি করতে করতে পুলিশ বাহিনী আমাদের দিকে আগাচ্ছে, তখন তার অপর সাইড থেকে ইলিশ চত্বর থেকে একটা গাড়ি পিকআপে করে পুলিশ বাহিনী গাড়ির মধ্যে থেকে রানিং গাড়ি চলা অবস্থায় আমাদের উপর গুলি করতে করতে আসে। 4ই আগস্ট যখন আমাদের ভোলাতে রক্তাক্ত আন্দোলন শুরু হয়, হঠাৎ দেখলাম আমাদের এত বোন কোত্থেকে আসলো। যখন আমরা 4 তারিখে রাত্রে বাসায় আসি, আমরা সবাই ভাবি যে হয়তো আজকে আমাদের শেষ দিন। 5 তারিখে আমরা সিদ্ধান্ত নেই সকাল 10টায় আমরা একটা বিক্ষোভ মিছিল পালন করবো, আমাদের যেই হামলা হয়েছে, আমাদের যে শহীদ জসিম ভাই হচ্ছে তার বিচারের দাবিতে। কিন্তু আল্লাহ রহমত হন, এই শেখ হাসিনা স্বৈরাচার সে পালিয়ে যেতে বাধ্য হন। 4 আগস্ট পৌনে 1টার দিকে আমি গুলিবিদ্ধ হই এই বাজারে, বাংলা বাজারে। আমার দ্বিতীয় রাউন্ড গুলিটা করছে পুলিশে, যখন গাড়ির থেকে নামছে আমি শুধু তার দিকে তাকাই রয়েছি। সে নামে হঠাৎ করে আমার এই রাউন্ড ঠেকা ভিতরে মাইরে দিছে। মারার পর আমার এই সাইডটা পুরো অবশ হয়ে গেছে, আর রক্ত ওই যে মুরগি কাটলে যেরকম বাইরে ওরকম শুধু বাইরে দিয়েছে। তখন আমি স্যারেরে বললাম যে স্যার আর একটা গুলি আমারে করেন না, আমার অনেক কষ্ট হইতেছে। সে তখন দ্বিতীয় রাউন্ড গুলিটা আমার এই হাতে করে, হাতে করার পর আমার এইগুলা পুরা এই যে এখনও কাঁপতেছে, এই যে এটার আড্ডির পুরা ঘুরা ঘুরে হয়ে গেছে গা, এখনও প্রচুর বুলেটের ভিতরে। আমার 7 বছর থেকে 23 বছর পর্যন্ত ছেলে এদেরকে মারছে, সব স্টুডেন্ট, এরা তো দেশের সম্পদ ছিল। আমার ছেলেকে ছাত্রলীগে গুলি করছে, এবং ওই দিন তো ছাত্রলীগে দেখা গেছে ভিডিও ফুটেছে যে ছাত্রলীগ অস্ত্র নিয়ে গুলি করতেছে চট্টগ্রাম মুরাদপুরে। রনি হলো মেইন আসামি ছিল চট্টগ্রামের, মহিউদ্দিন রনি, মানে চুল আছে, বা ওকে অ্যারেস্ট করছে, ও বিদেশ যায় কেমনে। 10টা বাজে ফোন দিছি, তখন বাবা তুমি কালকে নামবো না ক্যা? আমি না বাবা, কালকে 20 তারিখ যে কি হইবে আর কোনো বলেই নাই। কয় বলে মা কত মারছিলে, রাস্তায় পড়ে রয়েছে মা, এগো কি বাস মোটেও নাই। ওই একটা ভাইপো আছে, কইছে বাবা ওকে হাতে পায়ে ধরি আমার সন্তান আমার কাছে আনিয়ে দিস, একটু আমি শেষ মুখ আমি একটু দেখে দিই, আমি একটু চাইছি। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে ইতিহাস বিভাগের 3য় বর্ষের ছাত্র ছিল। সন্ধ্যা 5:30 কি 6টা আনুমানিক ওখান থেকে আমার ফোনে একটা ফোন আসে যে হৃদয়ের গুলি লাগছে। 23 তারিখ ভোর 5টার সময় ও মৃত্যুবরণ করে। ও জিজ্ঞাসা করলে একটা কথাই বলতো যে দেখেন মা বাবা, আমার শুধু স্বপ্নই লেখাপড়া, আমি রাজনীতি করতে আসিনি এখানে। মুগ্ধ মেডিকেলে যাইয়ে দেখি সে টলিতে শোকানো, সে আমার ছেলে আর নাই, যাই দেখি সে মারা গেছে। আমি কামে যাই, আর আমি 3টের সময় কথা বলবো, আর আমার লাগে কথা আর বলে নাই। আমি সন্ধ্যার আগে একখানে খবর পাই যে বিজন মারা গেছে গুলিতে। আমি একটু টাকা গুনতে বললে আমি পারি না, আমি একটু তরকারি ছাড়াই আমি আইতে পারি না, শুধু ছেলের জন্য। ওই যে আবু সাইদ মারলো, ওই ব্যাপারে আলোচনা করছিল যে আবু সাইদ মারলো কেন, এই যে ওর বোন কান্না করে ওই ভিডিওগুলো দেখাইছিল যে ওর দোষ কি। ও আমারে মজা করে বলতেছে তোমার ফোনটা আমারে দিবা, আমি তো নতুন ফোন কিনছি, কিছু হইলে তোমার পুরান ফোনের হবে, আমার নতুন ফোনের কিছু হবে না। আমি তখন বুঝছি যে আবার আন্দোলনে যাবে। ও যখন বাহির হয় আমি ওর সাথে রাগারাগি করছিলাম, চাইতে দেব না এর জন্য। আমার দিকে শেষবার তাকাইতে গেছিল, কিন্তু আমি ওর দিকে তাকাইনি। আমি ভাবছি হয়তো আবার আসবে, তারপর সাথে আমি রাগ ভাঙ্গাবো, বাবা আমার এসে রাগ ভাঙ্গাবে। মাথায় 18টা, শরীরে 56টা গুলি লাগছিল। তারা ওইখান দিয়ে হসপিটাল দিয়ে বলছিল যে এই লোকটা বয়স তো অল্প, হয়তো বাঁচতে পারে, আপনারা এর ভালো চিকিৎসা দেন।
ওরে নিয়ে এই হসপিটাল থেকে ওই হসপিটাল, ওই হসপিটাল থেকে ওই হসপিটাল, কোনো হসপিটালে ভর্তি করে নাই। দুপুর 12টা থেকে রাত 1টা পর্যন্ত বিনা চিকিৎসা শুধু অ্যাম্বুলেন্সে ঘুরছে। মাথার মগজ ফাইটা, ওর যে রক শরীরে সব ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। ও মারা যাওয়ার 2 দিন পর আমি অসুস্থ হয়ে পড়ে, তখন আমি টেস্ট করি হসপিটাল গিয়া, তখন আমি জানতে পারি আমি 1 মাসে অন্তঃসত্ত্বা। এই দুনিয়াতে যদি টাকা পয়সা অলংকার সব কিছু দেয়, সন্তানের তুলনায় জীবন হবে না। টিভির হেডলাইনে এবং খবরে দেখতে পাচ্ছি যে আগামীকাল 10টার ভিতরে ঢাকা মেডিকেল ফরেনসিক মর্গে থেকে লাশ বাইর করা হইব। 6টা বাইর করার পরে 7টার গালি দিয়ে আমার সেই ছেলে থুতমিত ঘুরা ঘুরা দাঁড়িয়ে হাতের কাটা দাগ, হাতে একটা কাটা দাগ আছে। পরে ওনারা বলার প্রকান দিয়ে ওনারা আবার তাৎক্ষণিক একটা ডিএনএ কইছে আমরা ডিএনএ মেশিং করানো লাগবো। তারপরে 1 মাস 1 দিন পরে আমাদের ডিএনএ টেস্ট নিয়েছিলার মতো, পরে 5 মাস 12 দিন পরে আমরা লাশ শনাক্ত করছি। সরাসরি বিচারগুলো হবে, সবার সামনে বিচারগুলো হবে, সবাই দেখবে যে আসলে খুনির বিচার কীরকম হয়। শুধু আমার ছেলে না, যতগুলো লোক শহীদ হয়েছে সবার পক্ষ থেকে আমি সবার বিচার চাচ্ছি। আমাদের যে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের একটাই দাবি যে এই স্বৈরাচারের বিচার হোক। ফ্যাসিস্ট হাসিনা এবং তার এমপি মন্ত্রী, পুলিশের দায়িত্ব ছিল আর কি, এবং হলো ইউনো ডিসি, যাদের নির্দেশে আমাদের 2000-এর অধিক ভাই বোনেরা শাহাদাত বরণ করছে, জনসম্মুখে বিচার করতে হবে। যে আমার একমাত্র ছেলে যারা ওকে গুলি দিয়ে হত্যা করছে, তাদের জন্য বিচারটা বাংলায় সঠিকভাবে হয়। মানুষ সামনে আমাদের গুলি করছে, ওদের বিচারটা জানি সবাই সামনেই হয়, জনসাধারণের সামনে জানি ওদের বিচারটা হয়, লাইভে জানি বিচারটা হয়। আমি তো বিচার চাই, আমি এর পক্ষে থেকে আমি বিচার চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে যাতে এই সুষ্ঠু বিচার করা হয়। 17 বছরে যে গুম খুন হত্যাকাণ্ড হয়েছে, এই বিচার চাই এবং এই বিচার এই বাংলার মাটিতেই চাই। স্যার আমার এই বয়সে বিধবা করলো, আমার বাচ্চা দুনিয়া আসার আগে এতে বললো, মৃত্যুর আগে আমি যেন দেখতে পারি যে আমার হাজবেন্ডে যারা মারলো তাদের বিচার। আমার ছেলেরে যারা এইভাবে হত্যা করে মারছে, আমরা তাদের বিচার চাই। ফ্যাসিস্ট হাসিনাকে ভারত থেকে, তার স্বামীর দেশ থেকে উঠিয়ে আনতে হবে, উঠিয়ে এনে বাংলাদেশে সবার সামনে বিচার করতে হবে। হাসিনার বিচার এই কারণেই চাই, যাতে যারা আমাদের শহীদ হয়েছে, যে ভাইরা আমাদের, ওই শহীদের ফ্যামিলিগুলো অন্তত একটু হলেও যেন শান্তি পায়। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, তাদের কাছে আসলে চাওয়া যে আপনারা এই হত্যাকারীকে, এই যে গুম খুনের যে ত্রাসের রাজ্য যে কায়েম করেছে এই 16 বছর যাবত, তাকে আপনারা দেশে নিয়ে আসেন, দেশে নিয়ে এসে তাকে আপনারা প্রকাশ্যে শাস্তি দেন। এই বিচারটা যেন সারা বিশ্ববাসী দেখে। এই বাংলায় হিটলারের চাইতেও একজন জঘন্য ফ্যাসিস্ট ছিল, সে ছিল হাসিনা। এই পৃথিবীর বুকে যতদিন মানুষের অস্তিত্ব থাকবে, সবাই যেন এই ফ্যাসিস্ট হাসিনাকে এক নামে চিনে এবং ঘৃণা করে। কত মানুষ দিয়ে মারিয়ে লাইছে, জেলে আন্দাইয়া কুমাইয়া, তো হ্যাঁ রে একলা চলিকে ছেড়ে পারবে না কেউ আনতে বাংলাদেশের এত মানুষের নামাইতে যাবার, এত মানুষের আনিয়ে তার বিচার করতে পারবে না। আমরা বিচার চাই যারা আমাদের উপর হামলা করেছিল, যাদের নির্দেশে আমাদের উপর গুলি করা হয়েছিল এবং যাদেরকে টিকিয়ে রাখার জন্য এই গণহত্যা করা হয়েছিল। ওনাকে দেশে আয় না, এই যে যতগুলো শহীদ হয়েছে, যতগুলো লোক আহত হয়েছে, তাদের হাতে তুলে দেওয়া উচিত, তারা এর বিচারটা করুক। যে টিচাররা আমাদের কারেন্টে শর্ট দেওয়ার জন্য লাইনও দিচ্ছে যে এই মেয়েগুলো যেন ক্যাম্পাস থেকে বের হইতে না পারে, সেই টিচারগুলাই আবার আনন্দ মিছিলে আমাদের জন্য মিষ্টি নিয়ে যাচ্ছে। বিজয় মিছিলে যখন অংশ নিচ্ছিলাম, তখন আমরা বিজয় মিছিলে আমরা এইখান থেকে মানে নতুল্লাবাদ থেকে আমরা বেসপার পর্যন্ত হেঁটে গেছি, আমরা খালি পায়ে হেঁটে গেছি। হেঁটে যাওয়ার পরে দেখি যে আমার পা থেকে রক্ত পড়তেছে। তো 5 তারিখ যখন চলে যায়, আমি মানে ওই রিক্সা ড্রাইভার যারা ছিল, আমি ওই রিক্সা ড্রাইভারের মাইক, তার মানে রিক্সাতেই আমার মাইক ছিল, আমি তারে ধরে আসলে অঝরে কান্না করে দিই যে আসলে কতটা যে খুশি হয়েছিলাম যে যদি শেখ হাসিনা না যেত আমার জীবনটা শেষ। 5 তারিখে যখন পালিয়ে গিয়েছে, তখন আসলে মনে হয়েছে যে এই 17 বছরের যে রেজিমটা ছিল, এই রেজিমটা থেকে আমরা মুক্তি পেয়েছি। পালিয়ে গেছে তখন আমার অনুভূতিটা এমন হয়েছে যে ওনাকে পালাইতে দিল কেন, মানে বাংলাদেশের মানুষ কি করছে, ওনারে কিভাবে পালাইতে দেয়। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তখন আমার চোখে কান্না নাকি মুখে হাসি ছিল, এটা আমি আসলে বিস্তারিত বলতে পারবো না। 5ই আগস্ট যখন আমি সংবাদটা শুনলাম যে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে, তখন আমার বাসায় আমার যে আনন্দ, শেখ হাসিনা পালাইছে,
আমি আব্বুর সাথে কান্না করছি। আপু আপু আমি বাসা আসছি পরে, আপু আমার হাতে টাকা দিছে, বলে যে যা তোর বান্ধবীদের নিয়ে মিষ্টি খাওয়া।